বিক্রমপুর নামে একটি ছোট্ট গ্রাম। চারপাশে মনোরম পরিবেশ, বাতাসে কালী পুজোর আনন্দ, ঢাক ঢোল বাজছে, মণ্ডপে মণ্ডপে ভিড়। ওই গ্রামেরই সবচেয়ে প্রবীণ সদস্য নিবারুণ চাটুর্যে। নিবারুণ মশাই অভিজ্ঞ ও বেশ মজার মানুষ। চাটুর্যে মশাইয়ের 12 বৎসরের নাতি রবি। দুষ্টু স্বভাবের, কিন্তু মনের দিক থেকে বেশ হৃদয়বান। রবির বছর চারেকের ছোট বোন মিঠু স্বভাবে খুব বুদ্ধিমতী, আবার খুব শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত মেয়ে। চাটুর্যে বাড়ির বৌমা সন্ধ্যারানী চাটুর্যে। একদিকে তিনি যেমন সংসার চালান, অপরদিকে রান্নায়ও বেশ পটু। চাটুর্যে মশাইয়ের ছেলে সুব্রত চাটুর্যে গ্রামের খুব প্রতিভাবান শিক্ষক এবং বেশ দায়িত্বশীলও বটে। সন্ধ্যারানী এবং সুব্রত একসঙ্গে বসে দীপাবলির মহাভোজ নিয়ে আলোচনা করছিলেন। অপরদিকে নিবারুণ চাটুর্যে মশাই, যাকে গ্রামের কনিষ্ঠরা সকলেই দাদু বলে সম্বোধন করে, তখন সে কালী পুজোর কাহিনী নিয়ে গল্প করছে এবং বাচ্চারা তা শুনে হাসাহাসি করছে। হঠাৎই সেই সময় এক ঘোষক ঘোষণা করছে যে, শুনুন 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 সকলে, কাল কালী পুজোর রাত। তাই ঘটক মশাই সিদ্ধান্ত নিয়েছেন যে কাল তিনি গ্রামের সকলকে কালী পুজোর মহাভোজ খাওয়াবেন। এই বিশাল আয়োজনে তিনি গ্রামের সকলকে উপস্থিত থাকতে বলেছেন। আপনারা কালকে যথাযথ সময়ে উপস্থিত থাকবেন। শুনুন শুনুন শুনুন। ঘোষণাটি শুনে সন্ধ্যারানী এবং সুব্রত দুজন মিলে সিদ্ধান্ত নেয়, ওই দেখো, কাল গ্রামে পুজোর ভোজের আয়োজন করা হয়েছে। চলো না গো, আমরাও একটা ভোজের আয়োজন করি গ্রামের কিছু গরিব মানুষের জন্য। কি বলো তুমি? হঠাৎ পাশ থেকে রবি বলে, ও মা, আমি ডেজার্টের দায়িত্বটা নিই না, শুধু পায়েসটাই আমি বানাবো। ওই একটা জিনিসই আমার দায়িত্বে। ও মা, করি না। রবির কথা শুনে সকলে হেসে ওঠে। শেষ পর্যন্ত চাটুর্যে বাড়ির মহাভোজের এই পরিকল্পনাটি স্থির করা হয়। অন্যদিকে চাটুর্যে পরিবারের প্রতিদ্বন্দ্বী ঘটক মশাই, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন কালী পুজোর মহাভোজ দেবেন। তাই কার ভোজটি কতটি সফল হয় এই নিয়ে দুই পরিবারের প্রতিযোগিতা শুরু হয়। ঘটকবাবু এবং তার দলবল সুব্রত বাবুর বাড়িতে আসে এই নিয়ে আলোচনা করার জন্য। দেখো সুব্রত, আমরা কিন্তু সবার আগে সিদ্ধান্ত নিয়েছি ভোজের আয়োজন করব। তোমরা কিন্তু তার মধ্যে ঢুকে পরিকল্পনাটা বানচাল করে দিও না বাবু। কোনো রকম যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। ঘটক মশাইয়ের প্রস্তাব শুনে সুব্রত চাটুর্যে রাজি হয়। পরের দিন সকালে কালী পুজোর আয়োজন চলতে থাকে কালী মন্দিরে। চারিদিকে ঢাক ঢোল, কাঁসর এবং উৎসবের আমেজে পুরো গ্রামবাসী মেতে ওঠে। পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলতে থাকে। সুব্রত মশাই পরের দিন সকালে বাজার যায় ভোজের সামগ্রী আনার জন্য, এবং প্রয়োজন মতো বাজার করে তিনি আবারও বাড়ি চলে আসেন। সন্ধ্যারানী সেই সময় পুজোর থালা বাসন বার করতে ব্যস্ত ছিলেন।
এবং তার ছেলেমেয়েরা তাকে পুজোর কাজে সাহায্য করছিল। কি গো, তুমি চলে এসেছো? দেখে শুনে সমস্তটা জিনিস গুছিয়ে এনেছো তাহলে? ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, আমি ভোজের আয়োজন করি তাহলে। ওদিকে ঘটক মশাইও তার দলবল নিয়ে রান্না শুরু করতে থাকে, কিন্তু তিনি কিছুটা লোভী হওয়ায় সস্তা জিনিস কিনে রান্না করতে থাকে। এইভাবে কিছুক্ষণ রান্না চলার পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, বিদ্যুৎ চলে যায়, রান্নার চুল্লি নিভে যায়। সবার মধ্যে যেন একটা আতঙ্ক, যে যেদিকে পারে ছুটতে থাকে। গ্রামের কয়েকজন লোভী মানুষ বলতে থাকে, হ্যাঁ, দেখলে তো, আগেই বলেছিলাম এসব ভোজ টোজ দিতে হবে না বাপু। এত ঝামেলা করে কি কোনো ভোজ হয়? এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে তোমরা রান্না করবা? রাখো দিনি বাপু, ওসব আর দরকার নেই। সেই মুহূর্তে রবি এবং মিঠু সকলকে সাহস দেয়। আরে 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 আরে, দাঁড়াও তোমরা, তোমরা এত বিচলিত হও না। ঝড় বৃষ্টি তো সামান্য একটা প্রাকৃতিক দুর্যোগ মাত্র, তাই বলে কি কোনো অনুষ্ঠান পণ্ড হতে পারে? তোমরা চুপ করে বসো, বৃষ্টি এক্ষুনি থেমে যাবে। ওদের কথা শুনে দাদুও তার নিজের অভিজ্ঞতায় সকলকে শান্ত করে। একদম ঠিক, রবি ঠিক কথা বলেছে। তোমরা শান্ত হও বাচ্চারা, বৃষ্টি আবার থেমে যাবে। মা আমাদের উপর এত অসন্তুষ্ট হতেই পারবে না, তোমরা দেখে নিও। ঠিক তার পরপরই বৃষ্টি থেমে যায় এবং পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। গ্রামের ছেলেমেয়েরা একসাথে কাঠ সংগ্রহ করে, আবারও চুল্লি জ্বালানো হয়, চারিদিকে আলোয় ভরে ওঠে, মহিলারা একসঙ্গে রান্নায় হাত লাগায়, সবাই গান গাইতে গাইতে রান্না করে। কিন্তু এদিকে ঘটল এক মহা বিপদ। ঘটক মশাই রান্না করতে করতে রান্নাটা পুড়িয়ে ফেলেছে, তার পরিকল্পনা ভেস্তে গেছে। তাই সে মন মরা হয়ে এক কোণে বসে থাকে। বিশাল প্যান্ডেলে সবাই বসে খাচ্ছে, লুচি, মাছ, মাংস, পায়েস। বাচ্চাদের খুবই আনন্দ, দাদু মজার মজার গল্প বলতে থাকে, চারিদিকটা আনন্দে উৎসবে যেন ভরে ওঠে। ঘটক কাকা প্রথমে লজ্জায় খেতে আসে না, কিন্তু শেষে সবাই তাকে ডাকলে সেও আসে। খাওয়া শেষে মিঠু সবাইকে বলে, দীপাবলি মানে চারিদিকে আলো, বাজি আর আনন্দের সুর, সেখানে কোনো হিংসার জায়গা নেই। তোমরা সবাই মন ভরে আনন্দ করো। গ্রামের মানুষ একসঙ্গে খাওয়ার পর আনন্দে ভরে ওঠে। একসাথে তারা বাজি ফাটায়, চারিদিকে প্রদীপ দেওয়া হয়, সমস্ত গ্রামটা যেন উৎসবের আলোয় মেতে ওঠে। সবকিছুর শেষে দাদু গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, আজকের ঘটনা থেকে আমরা কি শিখলাম বলো তো? একতা থাকলে যে কোনো বিপদকে জয় করা যায়। কোন রকম ভয় ভীতি সেই মুহূর্তে স্পর্শ করতে পারে না।